আসসালামু আলাইকুম। ফরট্রান প্রোগ্রামিং এর চ্যাপ্টার 2 বেসিক এলিমেন্টস অফ ফরট্রান এর লেকচার 2 তে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় ফরট্রান প্রোগ্রামিং এর ডাটা টাইপ। প্রথমে আমাদের জানতে হবে ডাটা টাইপ বলতে কি বোঝানো হয়। একটি ফরট্রান স্টেটমেন্টের মধ্যে যে সকল মান আমরা ইনপুট করব তারাই হচ্ছে ডাটা। সহজ ভাষায় যদি বলতে চাই, যে সকল মান আমরা কম্পিউটারের মধ্যে ফরট্রান প্রোগ্রামিং ইনপুট করব তাদেরকেই ডাটা বলা হয়। এখন ডাটাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান, কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল। আমরা জানি সংখ্যার ক্ষেত্রে কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল সম্পর্কে আমাদের একটি ক্লিয়ার কনসেপ্ট আছে, কিন্তু ফরট্রান প্রোগ্রামিং এ কনস্ট্যান্ট বা ভেরিয়েবল বলতে কি বোঝানো হয় তা নিয়ে আমরা ইন ডিটেলসে জানব। প্রথমে আমরা লিখি ফরট্রান ডাটা টাইপকে দুই ভাগে ভাগ করা হয়। ফরট্রান ডাটা টাইপ, যা দুই ভাগে বিভক্ত। ফার্স্ট ওয়ান, কনস্ট্যান্ট বা ধ্রুবক। সেকেন্ড ওয়ান, ভেরিয়েবল বা চলক। প্রথমে আমরা জেনে নিই ফরট্রান ডাটা টাইপের মধ্যে কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল বলতে কি বোঝানো হয়। যে সকল ডাটা ইনপুট অ্যান্ড আউটপুট সেম থাকবে, অর্থাৎ যে সকল ডাটাকে ইনপুট করার পর তাদের কোনো চেঞ্জ হবে না, তারাই হচ্ছে কনস্ট্যান্ট। আর যে সকল ডাটাকে ইনপুট করার পর তাদের মানের পরিবর্তন হবে এবং তারা প্রোগ্রামের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মান গ্রহণ করবে, তাদেরকে আমরা বলবো চলক ডাটা বা ভেরিয়েবল ডাটা। এখন আসি, প্রথমে আমরা কনস্ট্যান্ট ডাটা টাইপ নিয়ে কিছু আলোচনা করি। কনস্ট্যান্ট ডাটা টাইপকে তিন ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান, প্রথমে আসি নিউমেরিক কনস্ট্যান্ট বা সাংখ্যিক কনস্ট্যান্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট বা ক্যারেক্টার কনস্ট্যান্ট। লাস্ট ওয়ান, লজিক্যাল কনস্ট্যান্ট। অ্যান্ড প্রথম পার্টটি হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট। নিউমেরিক কনস্ট্যান্টের বা সাংখ্যিক কনস্ট্যান্টকে আবার তিন ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, অ্যান্ড কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এখানে রিয়েল নাম্বার সিস্টেমকে বা রিয়েল নাম্বার নিউমেরিক কনস্ট্যান্টকে দুই ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান, সিঙ্গেল প্রিসিশন অ্যান্ড ডাবল প্রিসিশন। আবার সেম ওয়েতে সিঙ্গেল প্রিসিশনকে দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান, ডেসিমাল পয়েন্ট অ্যান্ড এক্সপোনেনশিয়াল পয়েন্ট। সো ফরট্রান প্রোগ্রামিং এর টোটাল ডাটা টাইপের মধ্যে যে সকল ভ্যারাইটিস গুলো আছে তার সম্পূর্ণ এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমে ফরট্রান ডাটাকে দুই ভাগে ভাগ করা হলো, কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল। কনস্ট্যান্টকে তিন ভাগে ভাগ করা হয়েছে, নিউমেরিক বা সাংখ্যিক, স্ট্রিং ক্যারেক্টার অথবা বর্ণ, লজিক্যাল বা যৌক্তিক। নিউমেরিক বা সাংখ্যিক কনস্ট্যান্টকে তিন ভাগে ভাগ করা যায়, ইন্টিজার পূর্ণ সংখ্যা, রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা। সেম ওয়েতে রিয়েল নাম্বারকে দুই ভাগে ভাগ করতে পারি, সিঙ্গেল প্রিসিশন অ্যান্ড ডাবল প্রিসিশন। সিঙ্গেল প্রিসিশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ডেসিমাল অ্যান্ড এক্সপোনেনশিয়াল। প্রতিটি ফরট্রান ডাটা টাইপ নিয়ে ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি, ফার্স্টলি আমাদের জানতে হবে নিউমেরিক কনস্ট্যান্ট বলতে কি বোঝানো হয়। নিউমেরিক বা সাংখ্যিক কনস্ট্যান্ট নিউমেরিক কনস্ট্যান্ট বা সাংখ্যিক ধ্রুবক। নিউমেরিক কনস্ট্যান্টের মধ্যে ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতে পারি 0 থেকে 9 10টি ডিজিট, প্লাস মাইনাস দশমিক বা ডেসিমাল, অ্যান্ড স্পেস।
অর্থাৎ দুইটি সংখ্যার মাঝখানে যে গ্যাপটুকু থাকে তাকে আমরা স্পেস হিসেবে জানি। নিউমেরিক কনস্ট্যান্টের মধ্যে 0 to 9 10টি ডিজিট, প্লাস মাইনাস অ্যান্ড ডেসিমাল বা দশমিক অ্যান্ড স্পেস, এই ডিজিটগুলোর বাইরে বা এই ক্যারেক্টারগুলোর বাইরে আমরা কোনো কিছুই ব্যবহার করতে পারবো না নিউমেরিক কনস্ট্যান্টের মধ্যে। এখন নিউমেরিক কনস্ট্যান্টকে দশমিক এবং পূর্ণ সংখ্যার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, আবার জটিল এবং বাস্তব সংখ্যার উপর ভিত্তি করে এগেইন কমপ্লেক্স নাম্বারে ভাগ করা হয়। আমরা জানি সংখ্যা মূলত দুই প্রকার, বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা। বাস্তব সংখ্যাকে যদি আমরা দশমিকের আকারে ভাগ করতে চাই তবে আরো দুইটি প্রকারভেদ পাওয়া যায়। ফার্স্ট ওয়ান দশমিক সংখ্যা অ্যান্ড সেকেন্ড ওয়ান পূর্ণ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয়েছে ইন্টিজারের মাধ্যমে, আর দশমিক সংখ্যাকে প্রকাশ করা হয়েছে রিয়েল নাম্বারের মাধ্যমে। এবার দশমিক সংখ্যার মধ্যে আরো দুইটি প্রকারভেদ থাকে। ফার্স্ট ওয়ান সিঙ্গেল দশমিক আকারে থাকা, সেকেন্ড ওয়ান সূচকীয় দশমিক আকারে থাকা। এছাড়া রয়েছে কমপ্লেক্স নাম্বার। সো আমরা বলতে পারি নাম্বারকে ইন জেনারেলি দুই ভাগে ভাগ করা হয়, বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা। এখানে বাস্তব সংখ্যার অংশটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট ওয়ান পূর্ণ সংখ্যা অ্যান্ড দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার অংশটিকে আমরা রিয়েল নাম্বার হিসেবে এখানে মেনশন করেছি। এখন আমরা প্রথমে ইন্টিজার নাম্বার নিয়ে ইন ডিটেলসে জানার চেষ্টা করব। ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হয়। ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ডাটা টাইপ। এখানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ডাটা টাইপকে ফিক্সড পয়েন্ট ডাটা টাইপও বলা হয়। সো আমরা লিখতে পারি ফিক্সড পয়েন্ট ডাটা টাইপ। আচ্ছা, এক্ষেত্রে কেন ফিক্সড পয়েন্ট বলা হয় তার সম্পর্কে আমরা নিশ্চয়ই একটি গেস করতে পেরেছি। কারণ ইন্টিজার সংখ্যা সমূহকে কখনোই পরিবর্তন করা যায় না, যেমন দশমিক সংখ্যাকে পরিবর্তন করা যায়। একটা ছোট এক্সাম্পলের সাহায্য নেই। সাপোজ দেওয়া আছে 234, অর্থাৎ 234। এই অংশটিকে যদি আমরা কোনো জায়গায় লিখতে চাই সেম ওয়েতে 234 হিসেবে লিখতে হবে। এখন আমাদের ভিন্ন একটি সংখ্যা দিল 2.3456721। এখন আমাদের কন্ডিশন দেওয়া হয়েছে ডেসিমাল বা দশমিকের পরে আমরা 5 অঙ্ক বিশিষ্ট বা 5টি ডিজিট নিতে পারবো। তখন আমাদের কাজ করতে হবে 24576, এতটুকু অংশ পর্যন্ত আমরা কাউন্ট করার পর দশমিকের বাকি দুটি অংশকে আমরা বাদ দিয়ে দিই। তাই দশমিককে কখনোই আমরা ফিক্সড পয়েন্ট ডাটা টাইপ হিসেবে আলোচনা করতে পারবো না, কারণ এখানে মানের জন্য দশমিকের পরের কন্ডিশন অনুসারে চেঞ্জ হতে পারে। কিন্তু ইন্টিজার নাম্বারের মধ্যে ফিক্সড পয়েন্ট ডাটা টাইপ বলার পেছনে রিজন, এখানে কখনোই এই পয়েন্টের মান বা ডাটার মান কখনো চেঞ্জ হতে পারে না। এবার আসে সেকেন্ড পয়েন্ট। সো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ডাটা টাইপকে ফিক্সড পয়েন্ট ডাটা টাইপও বলা হয়। অ্যান্ড কম্পিউটারের ধরনের উপর ভিত্তি করে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ডিজিট সংখ্যাও চেঞ্জ হতে পারে। যেমন 32 বিটের কম্পিউটারে সর্বনিম্ন ডিজিট সংখ্যা হতে পারবে -2^31 সংখ্যক থেকে শুরু করে +2^31 -1 সংখ্যক পর্যন্ত। অর্থাৎ ইন্টিজার সংখ্যা সমূহের সর্বনিম্ন মান হতে পারবে -2^31 অ্যান্ড সর্বোচ্চ মান হতে পারবে +2^31 -1 সংখ্যক পর্যন্ত। এখন ইন্টিজার হওয়ার জন্য মূল কন্ডিশন হচ্ছে কোনো দশমিক বা ডেসিমাল থাকতে পারবে না। মূল কন্ডিশন হচ্ছে দশমিক বা ডেসিমাল থাকতে পারবে না, নেই। কয়েকটি এক্সাম্পল যদি নেই, বলতে পারি 2345 একটি ইন্টিজার সংখ্যা বা ইন্টিজার ডাটা টাইপ। 752345 একটি ইন্টিজার নাম্বার, কারণ এখানে কোনো দশমিক সংখ্যা নেই। একটি কনফিউজিং এক্সাম্পল নেই, 023705। এক্ষেত্রে 023705 অংশটি ইন্টিজার হিসেবে কাউন্ট করতে পারবো, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে প্রথম অংশে আছে 0। সো 0 থাকার ফলে এই অংশটিকে আমরা যদি ইন্টিজার হিসেবে কাউন্ট করতে চাই তখন প্রথম অংশে 0 অংশটিকে বাদ দিতে হবে। অর্থাৎ আমাদের যদি কোনো একটি প্রবলেম দেওয়া হয় যেখানে ফার্স্ট পয়েন্টে আছে 0 অ্যান্ড পরের অংশের মধ্যে ভিন্ন কোনো ডিজিট আছে, তখন আমরা 0 অংশটি বাদ দিলে যে অংশটি পাবো তারাই হবে ইন্টিজারের মান।
সো ইন্টিজার নিউমেরিক কনস্ট্যান্ট সম্পর্কে আমরা ইন ডিটেলসে জেনেছি। এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে 32 বিট কম্পিউটারের ক্ষেত্রে তার রেঞ্জ কতটুকু, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা কি হবে, অ্যান্ড কোনো দশমিক মান থাকতে পারবে না। এবার আসি আমাদের সেকেন্ড টপিকস, রিয়েল নাম্বার। এখন রিয়েল নাম্বার জানার আগে আমাদের জানতে হবে সিঙ্গেল প্রিসিশন অ্যান্ড ডাবল প্রিসিশন কি। আবার সিঙ্গেল প্রিসিশন জানার আগে আমাদের জানতে হবে ডেসিমাল বা দশমিক আকার বলতে কি বোঝায়। ডেসিমাল বা দশমিক আকার, এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ফার্স্ট কন্ডিশনে থাকবে অবশ্যই দশমিক থাকতে হবে, দশমিক থাকবে। আর সেকেন্ড কন্ডিশন 10 টু দি পাওয়ার সামথিং, আমরা জাস্ট এখানে ব্র্যাকেট দিয়ে বুঝাই সামথিং, 10 টু দি পাওয়ার সামথিং থাকবে না। সহজ ভাষায় বলতে গেলে ডেসিমালের মধ্যে অবশ্যই একটি দশমিক থাকবে, কিন্তু 10 টু দি পাওয়ার সামথিং আকারে কোনো অংশ থাকবে না, অর্থাৎ সূচকীয় কোনো মান থাকবে না। যেমন কয়েকটি এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, সাপোজ 5.3475, 7.839, 23.75 and 27345.6 এই জাতীয় একটি, এখানে প্রতিটি অংশের মধ্যেই একটি করে দশমিক আছে, কিন্তু কোনো সূচকীয় মান বিদ্যমান নেই। এই জাতীয় অংশগুলোকে বলা হবে ডেসিমাল সংখ্যা। পরের টপিকস হচ্ছে এক্সপোনেনশিয়াল, মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গায় অনেক কিছু কনফিউশন ক্লিয়ার করার ব্যাপার আছে। এখন আমরা যাব এক্সপোনেনশিয়াল বা সূচকীয় আকার। এক্ষেত্রে আমরা লিখব এক্সপোনেনশিয়াল বা সূচকীয় আকার। এক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন অবশ্যই দশমিক থাকতে হবে, দশমিক থাকবে। সেকেন্ড কন্ডিশন 10 টু দি পাওয়ার সামথিং অবশ্যই থাকবে। যদি সূচকীয় আকারে 10 টু দি পাওয়ার সামথিং না থাকে তখন আমরা তাকে সূচকীয় বা এক্সপোনেনশিয়াল আকার হিসেবে বলতে পারি না। এই জাতীয় কয়েকটি এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, তাহলে এক্সাম্পল দেখার আগে আমাদের আরো একটি বিষয় জানা আছে। এক্সপোনেনশিয়াল আকারের মধ্যে দুইটি পার্ট থাকে, একটি অংশ হচ্ছে ভগ্নাংশ, ভিন্নটি সূচকীয় অংশ। যেমন আমরা যদি কল্পনা করি 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এখানে প্রথম অংশটি হচ্ছে 2.3 যা ডেসিমাল বা দশমিক অংশ, অ্যান্ড 10 টু দি পাওয়ারের উপরে যে অংশটি আছে তাকে বলা হয় সূচকীয় অংশ, সূচকীয় বা এক্সপোনেনশিয়াল অংশ। এখন আমাদের ফার্স্ট টার্ম ডেসিমাল অংশটি কতটুকু পর্যন্ত হতে পারে এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে। এখানে বলা আছে সিঙ্গেল প্রিসিশনের মধ্যে এক্সপোনেনশিয়াল যখন আমরা ব্যবহার করব বা সূচকীয় মান যখন ব্যবহার করব, তখন 32 বিট কম্পিউটারের ক্ষেত্রে 32 বিট কম্পিউটারের ক্ষেত্রে ভগ্নাংশে বা ডেসিমাল অংশটি হবে ভগ্নাংশ বা ডেসিমাল অংশ, অ্যান্ড এক্সপোনেনশিয়াল বা সূচকীয় অংশ, এক্সপোনেনশিয়াল বা সূচকীয় অংশ। ডেসিমাল অংশের আকার থাকবে সর্বোচ্চ 1 to 7 ডিজিট, অ্যান্ড এক্সপোনেনশিয়াল অংশের আকার থাকবে সর্বনিম্ন -38 ডিজিট থেকে সর্বোচ্চ +38 ডিজিট পর্যন্ত। সো এখান থেকে বলা যায় সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে লাস্টের কন্ডিশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। 32 বিট কম্পিউটারের ক্ষেত্রে ডেসিমাল অংশের আকার হবে 1 to 7 ডিজিট, এক্সপোনেনশিয়াল অংশের আকার হবে সর্বনিম্ন -38 থেকে +38 পর্যন্ত। অর্থাৎ ডেসিমাল অংশের মধ্যে দশমিকের পরে আমরা সর্বোচ্চ 7 ডিজিট পর্যন্ত কাউন্ট করতে পারবো, আর সূচকীয় অংশের মধ্যে সর্বনিম্ন -38 থেকে সর্বোচ্চ +38 পর্যন্ত অংশে কাউন্ট করে তখন সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল আকারে লিখতে পারি। আশা করি কন্ডিশনগুলো ক্লিয়ার। এখন আমাদের মূল কাজ এক্সপোনেনশিয়াল আকারকে ফরট্রান প্রোগ্রামিং এ লেখার সময় কিভাবে লিখতে হয়।
এক্ষেত্রে আমাদের কিছু কথা অবশ্যই মনে রাখতে হবে। প্রথমে আমরা এই অংশগুলো একটু নোট করে নিব। এক্সপোনেনশিয়াল আকারকে ফরট্রান প্রোগ্রামিং এর মধ্যে লেখার নিয়ম সম্পর্কে আমরা ডিটেইলসে জানব। লেখার নিয়মের মধ্যে আছে 10 টু দি পাওয়ার অংশের স্থলে 10 এর স্থলে, অথবা এভাবে বলতে পারি ইনটু 10 এর স্থলে ক্যাপিটাল ই অথবা স্মল ই ব্যবহার করতে হবে। সেকেন্ড টার্ম হচ্ছে পাওয়ার বা সূচক অংশটি 2 ডিজিট বা 2 ডিজিটে লিখতে হবে, পাওয়ার 2 ডিজিট, অ্যান্ড বাকি অংশসমূহ সেম থাকবে। ইনটু 10 এর স্থলে ই বা ক্যাপিটাল ই বা স্মল ই বসাবো, পাওয়ার বসাতে হবে প্লাস 2 ডিজিট। পাওয়ারের অংশে যদি পাওয়ারের মান যদি পজিটিভ হয় তখন প্লাস ইউজ করব, যখন ধনাত্মক হবে। আবার অনেক ক্ষেত্রে প্লাস অংশটি ইউজ না করলেও কম্পিউটার বা ফরট্রান প্রোগ্রামিং প্লাস হিসেবে ধরে নেবে। সো যদি কোনো পাওয়ারের অংশ ধনাত্মক থাকে তখন আমরা প্লাস না দিয়েও পারি, কিন্তু মাইনাস থাকলে ম্যান্ডেটরি অবশ্যই মাইনাস অংশটি দিতে হবে। পাওয়ারের অংশে মাইনাস দিতে হবে যদি ঋণাত্মক অংশ থাকে, মাইনাস যখন ঋণাত্মক অংশ থাকবে। এখন কয়েকটি এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরো বেশি ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথমে আমরা কাউন্ট করব 2.34 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আমরা অনেকগুলো এক্সাম্পল জানবো ধীরে ধীরে। প্রথম এক্সাম্পলটি খেয়াল করা যাক। 2.34 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আমরা প্রথম যে অংশটি আছে তা অপরিবর্তিত অবস্থায় বসবে, অর্থাৎ 2.34। এরপর আমরা নিয়মে লিখেছি ইন্টু 10 এর স্থলে বসবে ক্যাপিটাল ই অথবা স্মল ই। এখানে ইন্টু 10 এর স্থলে আমরা বসাবো ক্যাপিটাল ই। এবার সূচক বা পাওয়ারের অংশে অবস্থান করছে 5, যা একটি পজিটিভ নাম্বার। সো এখানে আমাদের প্রথমে দিতে হবে প্লাস, দিলাম প্লাস। এখন সূচক বা পাওয়ারের অংশকে সর্বদা 2 ডিজিট আকারে লিখতে হয়। সো আমরা এখানে লিখব 5কে 05। আশা করি 2.34 ইন্টু 10 টু দি পাওয়ার 5 অংশের সূচকীয় আকারে লেখার অংশটি আমাদের কাছে ক্লিয়ার। প্রথমে ভগ্নাংশের অংশটি অপরিবর্তিত অবস্থায় বসবে, ইন্টু 10 এর স্থলে থাকবে ই, পাওয়ারকে আমরা 2 ডিজিট করে বানিয়ে নিতে হবে যদি না থাকে, অ্যান্ড পাওয়ারের অংশ যদি প্লাস হয় তখন সামনে থাকবে প্লাস, অ্যান্ড পাওয়ারের অংশ মাইনাস হলে সামনে থাকবে মাইনাস। এখন নেক্সট আরো একটি এক্সাম্পল দেখা যাক। আমরা সেম এক্সাম্পলকে ভিন্নভাবেও লিখতে পারি। সাপোজ আমরা এখানে দশমিক অংশটিকে বা ডেসিমাল অংশকে যদি এক ঘর এ পাশে নিয়ে আসি তখন পাওয়া যায় ইজ ইকুয়াল টু 0. দশমিক অংশ যদি সামনে আসে তখন এটা হয়ে যাবে 234. 0.234। আমরা জানি দশমিকের ক্ষেত্রে এই ব্যাপারটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা জানি যদি কোনো একটি সংখ্যার ক্ষেত্রে সাপোজ 1 2 3 4 এখানে কোনো ডেসিমাল বা দশমিক আকার নেই, এখন আমরা এখানে যদি কোনো ডেসিমাল বা দশমিক আকার না থাকে তখন আমরা বুঝে নিব তার শেষ অবস্থানে একটি দশমিক বা ডেসিমাল আকার আছে। এখন দশমিকটিকে যদি আমরা এক ঘর সামনে নিয়ে আসি তখন এই জায়গায় যদি আমরা একটা দশমিক ব্যবহার করি তখন তার পাশে লিখতে হবে 10 টু দি পাওয়ার 1, কারণ এই দশমিকের কারণে একটি 10 সংখ্যা এখানে গুণ করতে পারবে। সেম ওয়েতে 1 2 3 4 সেম থাকলো। এখন দশমিক অংশটিকে যদি আরো এক ঘর সামনে নিয়ে আসি অর্থাৎ এই অবস্থানে, তখন দশমিক অংশটি 2 ঘর সামনে আসার ফলে 10 এর উপর পাওয়ার হয়ে যাবে 2। এই সম্পর্কে আমরা জানি, জাস্ট প্রাইমারি কনসেপ্ট একটু দেওয়ার চেষ্টা করছি। সো এখানে বলা যায় দশমিক অঙ্ক বা দশমিক অংশটি যদি হাতের ডানে, আমরা যদি এইভাবে দাঁড়াই হাতের ডানে আসে, আবার যদি এইভাবে দাঁড়াই হাতের বামে আসে। মোরাল কথা হচ্ছে যদি এই পাশে যাই তখন এখানে 10 এর উপর পাওয়ার অংশটি বৃদ্ধি পেতে থাকে, আর যদি দশমিক অংশটি এই পাশে যাই তখন 10 এর উপর পাওয়ার অংশটি হ্রাস পেতে থাকে। আমরা এখানে দেখতে পাই দশমিক অংশটি এই পাশে এসেছে, সো এখানে পাওয়ারের অংশে 1 বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পাওয়ার ফলে 5 হয়ে যাবে 6। 0.234 × 10 টু দি পাওয়ার 6। এখন ফরট্রান আকারে লিখলে পাই
প্রথমে ভগ্নাংশের অংশটি অপরিবর্তিত লিখে দিব 0.234। এবার ইনটু 10 এর স্থলে লিখব ই। যেহেতু পাওয়ারের মান পজিটিভ, সো সামনে আসবে একটি প্লাস। 6কে 2 ডিজিট আকারে সাজিয়ে লিখে পাই 06। আবার আমরা অনেক ক্ষেত্রে এখানে প্লাস অংশটি না দিয়েও লিখলে সেম আনসারই হবে, কারণ ফরট্রানের মধ্যে ধনাত্মক অংশ বোঝানোর জন্য প্লাস দেওয়ার দরকার ম্যান্ডেটরি না। যদি প্লাস অংশটি ব্যবহার না করা হয়, ফরট্রান বুঝে নেবে এই অংশটি হচ্ছে ধনাত্মক বা পজিটিভ। এখন আসি আরো একটা এক্সাম্পল দেখা যাক। আমরা এক্সপোনেনশিয়াল অংশের মধ্যে কোনো কনফিউশন রাখার চেষ্টা করব না। এবার আসি ভিন্ন একটি এক্সাম্পল 0.000734। এটাকে যদি সূচকীয় আকারে প্রকাশ করতে চাই, আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দেখাই। এখানে দশমিক আছে এই অংশে, দশমিকটি 1 ঘর, 2 ঘর, 3 ঘর। যদি 3 ঘর ডান দিকে যাই, তখন আমরা বলেছিলাম যদি দশমিক অংশ এই দিকে বা বাম পাশে আসে তখন পাওয়ারের মান বৃদ্ধি পাবে, প্লাস হবে। আর যদি দশমিকের মান ডান দিকে যায় তখন পাওয়ারের মান হ্রাস পাবে। এখানে দশমিকের মানটি ডান পাশে গিয়েছে 3 ঘর, সো এখানে পাওয়ারের মান 3 হ্রাস পাবে। আমরা দেখতে পাই এখানে কোনো সূচকীয় অংশ বিদ্যমান নেই, সো আমরা প্রথমে লিখব দশমিক অংশটি এই পাশে নিয়ে এসে পাই 0. পয়েন্টের অংশটি এই অবস্থানে বসবে 734 ইন্টু 10 টু দি পাওয়ার। যেহেতু 3 ঘর ডানে গিয়েছে, সো এখানে 3টি অংশ মাইনাস হবে -3। এখন উক্ত আকারকে এক্সপোনেনশিয়ালে ফরট্রান প্রোগ্রামিং এর মধ্যে কিভাবে লিখব? আমরা প্রথমে আসি ভগ্নাংশ আকারের মধ্যে। আচ্ছা, এক্ষেত্রে মনে রাখা দরকার, যদি 32 বিট কম্পিউটারের ক্ষেত্রে দেখতে হবে ভগ্নাংশের পর কত অংশ আছে। এখানে ভগ্নাংশের পর আছে 3 ডিজিট। আমরা একটু আগে নিয়মের মধ্যে লিখেছিলাম 32 বিট কম্পিউটারের ক্ষেত্রে ভগ্নাংশের পর 1 থেকে 7 পর্যন্ত ডিজিট লেখা যায়। এখানে আমরা ডিজিট লিখেছি 3টি, সো এটা গ্রহণযোগ্য। প্রথমে আমরা লিখে দিব ফরট্রান প্রোগ্রামিং এর মধ্যে 0.734 অ্যান্ড ইনটু 10 এর স্থলে হবে ই এর মান। এবার আসবে পাওয়ার বা সূচকের অংশটি যেহেতু ঋণাত্মক, সামনে একটি মাইনাস সাইন। এখানে পাওয়ার অংশে আছে 3 কে আমরা 2 ডিজিট আকারে লিখলে পাই 03। আবার সেম অংশটিকে ভিন্নভাবেও প্রমাণ করতে পারি। এখানে যদি আমরা দশমিক অংশটিকে আরো 1 ঘর এই পাশে নিয়ে যাই, অর্থাৎ আরো 1 ঘর ডান পাশে নিয়ে আসি, তখন পাই 0.734 ইন্টু ডান পাশে নেওয়ার ফলে পাওয়ারের অংশটি আরো 1 হ্রাস পাই 10 টু দি পাওয়ার -4। এখন ফরট্রান প্রোগ্রামিং আকারে লিখে পাই ভগ্নাংশের অংশটি অপরিবর্তিত থাকবে 7.34 ইন্টু 10 এর স্থলে বসবে ই। পাওয়ারে আছে মাইনাস, তো সামনে দিব মাইনাস, অ্যান্ড পাওয়ার বা সূচকের অংশে আছে 4, 2 ডিজিট আকারে লিখলে পাই 04। আশা করি এক্সপোনেনশিয়াল অংশের মধ্যে যে এক্সাম্পলগুলো দেখানো হয়েছে এর মাধ্যমে এক্সপোনেনশিয়াল অংশগুলো প্রতিটি আমরা সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে করতে পারবো। এখন এই ক্ষেত্রে মোস্ট কনশাস অংশটি হচ্ছে, এখানে দুইটি ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ফার্স্ট ওয়ান, পাওয়ারের বিষয়। এখানে পাওয়ারের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমরা একটু আগে জেনেছি 32 বিট কম্পিউটারের ক্ষেত্রে পাওয়ার অংশের মধ্যে সর্বোচ্চ মান বসতে পারে +38 আর সর্বনিম্ন মান বসতে পারে -38 পর্যন্ত। সো আমাদের যদি এমন একটি এক্সাম্পল দেয়, সাপোজ আমাদের পরীক্ষায় একটি এক্সাম্পল আসলো সূচকীয় অংশের মধ্যে 2.75 ইন্টু 10 টু দি পাওয়ার 52। এখন সেম অংশটিকে আমরা সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল আকারে লিখতে পারবো না, কারণ আমাদের লিমিটেশনস আছে 10 টু দি পাওয়ার উপরে সূচকের সর্বোচ্চ মান হতে পারবে +38। এক্ষেত্রে 10 টু দি পাওয়ার উপর 52 অংশকে কিভাবে পরিবর্তন করব তা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে ডাবল প্রিসিশন অংশের জন্য। সো আমাদের রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে সিঙ্গেল প্রিসিশনের দুইটি পার্ট, ডেসিমাল অ্যান্ড এক্সপোনেনশিয়াল অংশের ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি। এখন আমাদের টার্গেট ডাবল প্রিসিশনের ক্ষেত্রে কিভাবে কাজটি হয়। আমরা ডাবল প্রিসিশন অংশের সাথে এক্সপোনেনশিয়াল অংশের একটি রিলেশন করার চেষ্টা করব, কারণ ডাবল প্রিসিশন অ্যান্ড এক্সপোনেনশিয়াল আকার দুইটি সমতুল্য, জাস্ট তাদের ডিজিটের মধ্যেই মূল পার্থক্যটা। ডাবল প্রিসিশন
আচ্ছা, এক্সপোনেনশিয়ালের মধ্যে ভগ্নাংশের আকার। আচ্ছা, ডাবল প্রিসিশন হচ্ছে ওয়ান কাইন্ডস অফ এক্সপোনেনশিয়ালের প্রকাশ। আমরা লিখব এক্সপোনেনশিয়ালকে প্রকাশ করা হয়, আকার প্রকাশ করা হয়। এখন প্রথম কথা হচ্ছে এক্সপোনেনশিয়ালের মধ্যে দুইটি পার্ট থাকে। ফার্স্ট ওয়ান ডেসিমাল বা ভগ্নাংশ, সেকেন্ড ওয়ান পাওয়ারের অংশ। আমরা জেনেছি সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালের মধ্যে ভগ্নাংশের মধ্যে সর্বোচ্চ ডিজিট হতে পারে 1 to 7, আর ডাবল প্রিসিশনের ক্ষেত্রে ভগ্নাংশ অংশের ডিজিট হতে পারে 1 to 16। প্রথমে আমরা লিখব ভগ্নাংশ বা ডেসিমাল। ডেসিমেলের আকার হতে পারে 1 to 16 অ্যান্ড পাওয়ার বা সূচকের অংশ হতে পারবে। সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে ছিল পাওয়ারের সর্বোচ্চ মান +38 আর সর্বনিম্ন মান -38, কিন্তু ডাবল প্রিসিশনের ক্ষেত্রে পাওয়ারের সর্বোচ্চ মান থাকতে পারবে +308 অ্যান্ড সর্বনিম্ন মান থাকতে পারবে -308। সো বলতে পারি -308 থেকে সর্বোচ্চ মান +308 পর্যন্ত সম্পন্ন হয়। এখানে বলে রাখা ভালো ডেসিমেল অ্যান্ড পাওয়ার এই দুটি অংশ হচ্ছে জাস্ট 32 বিট কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কম্পিউটারের আকার বড় হয় তখন ডেসিমেল অ্যান্ড পাওয়ারের এই ডিজিটের অংশসমূহ চেঞ্জ হতে পারে। এখন প্রথমে আসি, এক্সপোনেনশিয়াল আকারের প্রকাশকে বলা হয় ডাবল প্রিসিশন। ডেসিমেল হচ্ছে 1 to 16, পাওয়ার সর্বনিম্ন -308, সর্বোচ্চ +308। সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে পাওয়ারকে 2 ডিজিট দিয়ে প্রকাশ করা হতো, ডাবল প্রিসিশনের ক্ষেত্রে পাওয়ারকে 3 ডিজিট দিয়ে প্রকাশ করতে হবে। পাওয়ার 3 ডিজিট, এই হচ্ছে মূল পার্থক্য সিঙ্গেল প্রিসিশন এক্সপোনেনশিয়াল অ্যান্ড ডাবল প্রিসিশন এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে। এখন আমরা দেখব ডাবল প্রিসিশন এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে ফরট্রান প্রোগ্রামিং এ লেখার সময় কি নিয়মগুলো ফলো করতে হয়। প্রথমে আসি, এই অংশগুলো আমরা নোট করে রাখবো। এখানে প্রথম কথা হচ্ছে ইনটু 10, ইনটু 10 এর স্থলে বসবে ক্যাপিটাল ডি অথবা স্মল ডি। সিঙ্গেল প্রিসিশন এক্সপোনেনশিয়ালে ইনটু 10 এর স্থলে আমরা ক্যাপিটাল ই বা স্মল ই বসিয়েছি, আর ডাবল প্রিসিশনের ক্ষেত্রে ইনটু 10 এর স্থলে বসবে ক্যাপিটাল ডি অথবা স্মল ডি। বাকি সবকিছু সেম থাকবে, জাস্ট ডিজিটের স্থলে থাকবে 3 ডিজিট আকার লিখতে হয়। আর বাকি সকল নিয়ম সিঙ্গেল এক্সপ্রেশনের ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালে যা ছিল সেম মান। এখন আমরা কয়েকটা এক্সাম্পলের সাহায্য নিই। সাপোজ 2.345 ইন্টু 10 to the power 58। প্রথমে আমাদের দেখতে হবে কখন সিঙ্গেল প্রিসিশন এক্সপোনেনশিয়াল অ্যান্ড ডাবল প্রিসিশন এক্সপোনেনশিয়াল ব্যবহার করতে হবে। তা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে পাওয়ারের মান ফাইন্ড আউট করা। যদি পাওয়ারের অংশটি -38 থেকে ছোট, +38 থেকে বড় হয়, তখন আমরা ডাবল প্রিসিশন অংশে কনভার্ট করব। এখন প্রমাণের জন্য প্রথমে ভগ্নাংশ অংশটি অপরিবর্তিত থাকবে। আমরা লিখব ফরট্রান প্রোগ্রামিং এ 2.345। এখন আসি, ইনটু 10 এর স্থলে বসবে ক্যাপিটাল ডি অথবা স্মল ডি, অ্যান্ড দেন উপরে যেহেতু ধনাত্মক পাওয়ার অংশটি পজিটিভ মান, তাই প্রথমে আমরা দিব একটি প্লাস। 3 ডিজিট আকারে পাওয়ারকে লিখলে এখানে আছে 58, 3 ডিজিট মেলানোর জন্য 58 এর সামনে একটি 0 বসিয়ে দিই। সো 2.345 ইন্টু 10 to the power 58 কে ডাবল প্রিসিশনের মাধ্যমে ফরট্রান প্রোগ্রামিং এ লেখার সময় আমাদের লিখতে হবে 2.345 ডি প্লাস 058, অথবা আমরা চাইলে এইভাবেও লিখতে পারি 2.345 ডি প্লাস অংশটিকে না দিয়েও আমাদের লেখা যায়, তখন লিখব ডি 058। আবার এখানে 3 ডিজিট করে যে বানাতেই হবে এমন কোনো কথা নেই, আমরা চাইলে এই অংশটিকে এভাবে লিখতে পারি 2.345 ডি 58। এই তিনটি অংশের মধ্যে যে কোনো একটি সঠিক। এখন আমরা দেখি একটি মাইনাস অংশের জন্য ডাবল প্রিসিশন কিভাবে করতে হয়। সাপোজ 0.00735 into 10 to the power
121। প্রথম কাজ 0.00735 ইন্টু 10 টু দি পাওয়ার -21 এর ক্ষেত্রে আমরা চাইলে ভগ্নাংশের অংশকে কিছুটা সিম্পলিফাই করে লিখতে পারি। যদি ভগ্নাংশকে সিম্পলিফাই করে লিখতে চাই তখন দশমিক অংশটিকে ডান দিকে নিয়ে যেতে হবে। এখানে ডানের অংশের জন্য যদি দশমিকের আগে একটি অশূন্য মান রাখতে চাই তখন দশমিকে 1 ঘর এন্ড 2 ঘর ডানে নিয়ে যেতে হবে। আমরা জানি যদি ডান দিকে দশমিক অংশটি শিফট করে তখন পাওয়ারের স্থলে কমতে থাকে, আর বাম দিকে শিফট করলে বাড়তে থাকে। সো এখানে 2 ঘর যদি আমরা ডান দিকে শিফট করি তখন পাওয়ারের মধ্যে 2 ঘর বা দুইটি মান বৃদ্ধি পাবে, দুইটি মান হ্রাস পাবে। আমরা লিখব 0.00, দুইটি জিরো অংশ থেকে 0. দশমিকটা এই জায়গায় শিফট করে পাই 0.735 ইন্টু 10 টু দি পাওয়ার, আগে ছিল -121, 2 ঘর বামে যাওয়া 2 ঘর ডানে যাওয়ার ফলে পাওয়ারের অংশটি 2 কমবে, সো আসবে -123। সেম অংশটিকে যদি ডাবল প্রিসিশনের সাহায্যে দেখতে চাই, আচ্ছা পরীক্ষায় যদি আমাদের এই অংশটি আসে, জাস্ট এতটুকু দেওয়া আছে, এখন আমাদের জিজ্ঞেস করলো ফরট্রান প্রোগ্রামিং এর মধ্যে এই অংশটি ইনপুট করতে হবে, তখন আমাদের সেম ফ্যাক্ট চিন্তা করতে হবে পাওয়ারের অংশের মধ্যে সর্বোচ্চ লিমিট কত দেওয়া আছে। এখানে দেখতে পাই পাওয়ারের সর্বোচ্চ লিমিট হচ্ছে -123। আমরা জানি সিঙ্গেল প্রিসিশন এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে লোয়েস্ট ভ্যালু হচ্ছে -38, আর এখানে আছে -123, যা -38 থেকে অনেক বেশি কম। তখন আমাদের ডাবল প্রিসিশন অংশটি ব্যবহার করতে হবে। আমরা যদি ভুলে পরীক্ষার হলে 0.735 ইন্টু 10 এর স্থলে ক্যাপিটাল ই, মাঝখানে এই যে -123 বসিয়ে দিয়ে যদি চলে আসি, যা সম্পূর্ণ ভুল এবং মার্কস কাটা যাবে। এক্ষেত্রে পাওয়ারের সাহায্যে বুঝতে হবে ডাবল প্রিসিশন অথবা সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালের মান কি বসাতে হবে। আবার ডিজিটের সাহায্যে সিঙ্গেল প্রিসিশন এন্ড ডাবল প্রিসিশন অংশটি ফাইন্ড আউট করতে পারি, যা পরের এক্সাম্পলে আমরা দেখব। এখন আসি, যদি সঠিকভাবে অংশটিকে ফরট্রান প্রোগ্রামিং ইনপুট করতে চাই তখন কিভাবে লিখতে হবে। ভগ্নাংশ অংশটি অপরিবর্তিত থাকবে, 0.735 ইন্টু 10 এর স্থলে বসাতে হবে ক্যাপিটাল ডি অথবা স্মল ডি, ক্যাপিটাল ডি অথবা স্মল ডি। এখানে আছে -123, মাইনাস অংশটি বসাবো 1, 2 and 3, যা আমাদের সঠিক আকার। এখন আমরা দেখব ডিজিটের সাহায্যে সিঙ্গেল এন্ড ডাবল প্রিসিশনের অংশের বিভক্তি। আমরা ভিন্ন একটি এক্সাম্পল কল্পনা করি। দেওয়া আছে 0.02345677689 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখন এক্সাম্পলটিকে যদি সিম্পলিফাই করতে চাই তখন আমরা এভাবে লিখতে পারি, দশমিক পয়েন্টটি এই জায়গায় যদি এখানে শিফট করি 1 ঘর ডানে গেলে এখানে একটি অংশ কমবে, অর্থাৎ হয়ে যাবে 10 টু দি পাওয়ার -24। এখানে আর কোনো তফাৎ নেই। সো আমরা এটা দুইভাবে প্রকাশ করতে পারি। প্রথমে আসি, সেম অংশের প্রকাশটি দশমিক ঘর পিছনে নিয়ে গিয়ে পাই 0.023457689 ইন্টু 10 টু দি পাওয়ার -24। প্রথমে সেম অবস্থার মধ্যেই অংশটিকে ফরট্রান প্রোগ্রামিং ইনপুট দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাই পাওয়ার অংশে আছে -23, যা সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে প্রযোজ্য, আবার ডাবল প্রিসিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। সো আমরা এখানে দুইটি ফ্যাক্টই ব্যবহার করতে পারবো। এখন আমাদের দেখতে হবে দশমিকের পরে ডিজিটের অংশ। এখানে দশমিকের পরে ডিজিট আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা জানি সিঙ্গেল প্রিসিশন এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে ভগ্নাংশ বা ডেসিমালের পরে বা ভগ্নাংশ অংশের সর্বোচ্চ ডিজিট হতে পারবে 7, আর ডাবল প্রিসিশনের ক্ষেত্রে দশমিকের পর বা ভগ্নাংশ অংশে সর্বোচ্চ ডিজিট হতে পারে 16। আর এখানে আমাদের প্রদত্ত এক্সাম্পলের মধ্যে ডিজিট আছে 9টি বা 9। সো আমরা বুঝতে পারি সিঙ্গেল প্রিসিশনের সাহায্যে এক্সাম্পলটিকে প্রকাশ করা যাবে না। যদি ডাবল প্রিসিশনের সাহায্যে প্রকাশ করতে চাই তখন আমাদের এখানে ডি বসাতে হবে। সো কনফিউশনটি দূর করার জন্য আমরা ব্যাপারটি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। সিঙ্গেল প্রিসিশন এন্ড ডাবল প্রিসিশনের মধ্যে ডিফারেন্স করার জন্য সেকেন্ড ফ্যাক্টটি হচ্ছে ডিজিটের মান। যদি ডিজিট সংখ্যা 7 থেকে ছোট হয় তবে উক্ত অংশকে সিঙ্গেল প্রিসিশন বা ডাবল প্রিসিশন উভয়ের সাহায্যে প্রকাশ করতে পারি, কিন্তু ডিজিট সংখ্যা যদি 7 থেকে বড় হয়
তখন আমাদের অবশ্যই ডাবল প্রিসিশনের সাহায্যে এক্সাম্পলটিকে প্রকাশ করতে হবে। সো আমরা এখানে প্রকাশ করার জন্য কখনোই ই ব্যবহার করতে পারবো না, আমাদের ব্যবহার করতে হবে স্মল ডি অথবা ক্যাপিটাল ডি। ফরট্রান প্রোগ্রাম আকারে যদি লিখতে চাই, ভগ্নাংশ অংশটি অপরিবর্তিত থাকবে 0.023456768 ইন্টু 10 এর স্থলে বসবে ক্যাপিটাল ডি, উপরে আছে ঋণাত্মক মান, বসালাম মাইনাস, 3 ডিজিট আকারে লিখে পাই 023। এরপর সেকেন্ড পয়েন্ট, এখানে আমরা দেখতে পাই 10⁻⁻24, যা সিঙ্গেল অ্যান্ড ডাবল প্রিসিশন উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এখন দেখতে হবে ডিজিটের স্থলে কয়টি মান আছে। এখানে দেখতে পাই 1 2 3 4 5 6 7 8, যা 7 থেকে বড়। তো ডাবল প্রিসিশনের সাহায্যে এটাকে প্রকাশ করতে হবে। তখন আমরা লিখব 0.2345768 ইন্টু 10 এর স্থলে বসবে ক্যাপিটাল ডি মাইনাস 3 ডিজিট আকারে লিখে পাই 024। দ্যাটস ইট। রিয়েল নাম্বারের মধ্যে সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশন, ডেসিমাল অ্যান্ড এক্সপোনেনশিয়াল নিয়ে ইন ডিটেল সেট বলা হয়েছে। প্রতিটি এক্সাম্পল ভালোভাবে আমরা লক্ষ্য করব অ্যান্ড সাইড নোট যেগুলো দেওয়া আছে তা আমরা হ্যান্ড নোট আকারে নিজেরা বানিয়ে নিব। এখন কথা হচ্ছে, রিয়েল নাম্বার নিয়ে যে সকল তথ্যগুলো দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম তথ্যটি হচ্ছে রিয়েল নাম্বার চেনার জন্য উপায় হচ্ছে একটি পার্ট দশমিক থাকবে। যদি দশমিক আকারে থাকে তখনই আমরা বুঝে নিব তার রিয়েল নাম্বারকে মেনশন করা হয়েছে। সো রিয়েল নাম্বারকে যদি দশমিক আকারে প্রকাশ করতে চাই, আমরা আজকে লেকচারের শুরুতে বলেছিলাম যখন ইন্টিজার নাম্বারকে ফিক্সড পয়েন্ট নাম্বার, ইন্টিজারের অপর নাম হচ্ছে ফিক্সড পয়েন্ট নাম্বার, এই অংশের ব্যাখ্যা করার সময় আমরা বলেছি দশমিক অংশের ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট বলতে পারি না, কারণ এক্ষেত্রে দশমিকের পরে যদি আমাদের কিছু কন্ডিশন দেওয়া থাকে তখন কিছু সংখ্যা বাদ দিতে পারি। সো বলতেই পারি রিয়েল নাম্বার বা দশমিক সংখ্যাগুলো কখনোই ফিক্সড হিসেবে থাকে না। যদি ফিক্সড না থাকে তাহলে ভিন্ন ব্যাপারটি হচ্ছে ভাসমান থাকা। তাই রিয়েল নাম্বারকে অনেক সময় ফ্লোট নাম্বারও বলা হয় বা ভাসমান সংখ্যাও বলা হয়। তাই আমরা জেনে রাখবো রিয়েল নাম্বারের অপর নাম ফ্লোট নাম্বার বা ফ্লোটিং নাম্বার। আমরা পাশে লিখে রাখি ফ্লোটিং নাম্বার। সো ফরট্রান ডাটা টাইপের ফার্স্ট টাইপ ছিল কনস্ট্যান্ট, তার ফার্স্ট টাইপ হচ্ছে নিউমেরিক বা সাংখ্যিক। ইন্টিজার রিয়েল নাম্বারের মধ্যে দুইটা পার্ট ছিল, সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশন, তার মধ্যে ডেসিমাল, এক্সপোনেনশিয়াল, এই সকল অংশ কভার করা হয়েছে। এখন আমাদের লাস্ট টপিকস কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। আমরা জানি কমপ্লেক্স নাম্বারের আদর্শ আকার হচ্ছে, কমপ্লেক্স নাম্বারকে জেড দ্বারা প্রকাশ করা হয়, স্মল জেড, যার আদর্শ আকার এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স অংশকে বলা হয় বাস্তব অংশ বা রিয়েল পোর্শন, আর ওয়াই কে বলা হয় কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট রুল হিসেবে থাকে আই এর মান, আই ইজ ইকুয়াল টু √(-1). এই আই এর কারণে, এখানে আই মিনিং হচ্ছে ইমাজিনারি নাম্বার, আই এর কারণেই কিন্তু সম্পূর্ণ অংশটি কমপ্লেক্স নাম্বার হিসেবে থাকে। অর্থাৎ কোন একটি সংখ্যার মধ্যে যদি আই এক্সিস্ট করে তখনই আমরা উক্ত সংখ্যাকে বলতে পারি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। সো কমপ্লেক্স নাম্বারের আদর্শ আকার হচ্ছে z = x + iy। বেসিক্যালি যদি কোনো একটি সংখ্যা এই আকারে থাকে, বিদ্যমান থাকে, তখন আই যুক্ত অংশকে বলা হয় কাল্পনিক অংশ, অ্যান্ড যে অংশের মধ্যে আই পার্টটি থাকবে না তাকে বলা হয় বাস্তব অংশ। এই আকারে কোনো একটি সংখ্যাকে ফরট্রান প্রোগ্রামিং এ লেখার জন্য স্পেশাল একটি ক্যারেক্টার ব্যবহার করা হয়, যা হচ্ছে রাইট প্যারেনথেসিস অ্যান্ড লেফট প্যারেনথেসিস। রাইট অ্যান্ড লেফট প্যারেনথেসিসের সাহায্যে কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করা হয়। আমরা লিখে রাখবো ইম্পর্টেন্ট নোট, প্রকাশ, কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করা হয় রাইট অ্যান্ড লেফট প্যারেনথেসিসের মাধ্যমে। এখানে মাঝখানে একটি কমা সাইন থাকবে। ফার্স্ট পোর্শনের মধ্যে বসবে বাস্তব অংশ, যাকে আমরা রিয়েল নাম্বার বলে থাকি। রিয়েল নাম্বারের আর ই অংশটি আমরা এখানে লিখলাম। আর সেকেন্ড পোর্শনের মধ্যে থাকবে কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। ইমাজিনারি অংশের আই এম অংশটি আমরা এখানে লিখলাম।
কমপ্লেক্স নাম্বারের আদর্শ আকার হচ্ছে z ইকুয়াল টু x প্লাস iy, যেখানে x হচ্ছে বাস্তব অংশ, iy এর মধ্যে y হচ্ছে কাল্পনিক অংশ। আমরা সহজে মনে রাখার জন্য উপায় হচ্ছে যে অংশের সাথে i থাকবে উক্ত অংশটি কাল্পনিক, অবশিষ্ট অংশটি বাস্তব। এখন সেম কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা ফরট্রান প্রোগ্রামিং প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে লেফট অ্যান্ড রাইট প্যারেনথেসিসের সাহায্যে বা প্রথম বন্ধনীর সাহায্যে দুইটি পার্ট লিখবো, যেখানে প্রথম পোর্শনে থাকবে বাস্তব অংশ, কমা দিয়ে দ্বিতীয় অংশে থাকবে কাল্পনিক অংশ। আমরা দুই একটি এক্সাম্পলের সহায়তায় বিষয়টি আর ক্লিয়ার করার চেষ্টা করি। সাপোজ একটা জটিল সংখ্যা দেওয়া আছে 2 + 3i। এখানে বুঝতে পারছি i যে অংশের সাথে আছে তা হচ্ছে কাল্পনিক, অর্থাৎ এখানে কাল্পনিক পোর্শন হচ্ছে y is equal to 3 and বাস্তব পোর্শন x is equal to 2। ফরট্রান প্রোগ্রামিং এ লেখার জন্য আমরা লিখব প্রথমে ফার্স্ট ব্র্যাকেট বা রাইট প্যারেনথেসিস, বাস্তব অংশটি বসালাম, এরপর কমা, কাল্পনিক অংশটি বসালাম। দ্যাটস ইট। এটাই হচ্ছে ফরট্রান প্রোগ্রামিং এর ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারের প্রকাশ। অনেকে কনফিউজড হতে পারি, এখানে i অংশটি মিসিং, কিন্তু ফরট্রান প্রোগ্রাম যারা তৈরি করেছে তারা সেটিং এর মধ্যে এমনভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা সেটিং করেছে যেখানে প্যারেনথেসিস সাইনের মধ্যে যদি দুটি সংখ্যা ব্যবহার করা হয় তখন সংখ্যা দ্বয়ের মধ্যে প্রথম সংখ্যাকে বাস্তব অংশ এন্ড দ্বিতীয় সংখ্যাকে কমপ্লেক্স নাম্বারের কাল্পনিক অংশ হিসেবে কাউন্ট করে নেবে। আবার ভিন্ন একটি এক্সাম্পল দেখি। সাপোজ 0.023 প্লাস অর মাইনাস 5i। জটিল সংখ্যাকে যদি ফরট্রান আকারে লিখতে চাই, প্রথমে আমাদের লিখতে হবে প্রথম পার্ট বাস্তব অংশকে এক্সপোনেনশিয়াল আকারে নিয়ে যাই। আমরা এখানে সিম্পলিফাই করি, দশমিক অংশকে এক ঘর পেছনে নিয়ে গেলে বা ডানে নিয়ে গেলে মাইনাস সৃষ্টি হবে 0.23 ইন্টু 10⁻⁻1 মাইনাস 5i। এখানে এক্সপোনেনশিয়ালের পাওয়ারের অংশে আছে -1, যা ডাবল প্রিসিশন এন্ড সিঙ্গেল প্রিসিশন উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা চেষ্টা করব যদি সিঙ্গেল প্রিসিশন কন্ডিশন ফুলফিল করে তখন সিঙ্গেল প্রিসিশন অংশটি ব্যবহার করার জন্য। এখন সেকেন্ড ক্লু হচ্ছে দশমিকের পর ডিজিট সংখ্যা এখানে দশমিকের পর ডিজিট আছে দুইটি, সো আমরা বলতে পারি যা সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে আমরা সিঙ্গেল প্রিসিশন ব্যবহার করব। এবার আসি ফরট্রান আকারের প্রকাশ। প্রথমে রাইট প্যারেনথেসিস, প্রথমে বাস্তব অংশটি বসাবো। বাস্তব অংশের মধ্যে প্রথম অংশে হচ্ছে ভগ্নাংশ 0.23। এবার ইন্টু 10 এর স্থলে বসাতে হবে ক্যাপিটাল ই অথবা স্মল ই। এবার পাওয়ারের অংশে আমরা লেখার জন্য যেহেতু মাইনাস সাইন আছে প্রথমে বসিয়ে দিব -1 কে ডাবল ডিজিট আকারে লিখে পাই 0.1 কমা। এবার অবাস্তব অংশের মধ্যে আছে 5, কিন্তু মজার ব্যাপার সামনে আছে মাইনাস, সো মাইনাস সহ কাউন্ট করে এখানে লিখতে হবে -5। দ্যাটস ইট। সো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে বাস্তব অংশ কমা কাল্পনিক অংশ বসবে এন্ড রাইট এন্ড লেফট প্যারেনথেসিসের মাধ্যমে কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করা হবে। আজকের লেকচারে এতটুকুই থাকবে, অর্থাৎ কনস্ট্যান্টের মধ্যে ফার্স্ট পার্ট নিউমেরিক বা সাংখ্যিক অংশের ইন্টিজার, রিয়েল নাম্বার এন্ড কমপ্লেক্স নাম্বারের ইন ডিটেলসে বলার চেষ্টা করেছি। নেক্সট ক্লাসে স্ট্রিং বা ক্যারেক্টার, লজিক্যাল এন্ড ভেরিয়েবল সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। আসসালামু আলাইকুম।